নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে ষষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। তবে সকালে মূল ফটকে শিক্ষার্থীদের ব্যারিকেড না থাকায় আজ ক্যাম্পাসে প্রবেশ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দুপুরের দিকে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রতিনিয়ত নানা হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। অজ্ঞাতদের আসামি করে মামলার পর অনেকে গ্রেপ্তার আতঙ্কে আছে। তবে নতুন ভিসির নিয়োগ বাতিল সহ ৩ দফা দাবিতে তাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি তাদের। প্রশাসনকে আমরা স্পষ্ট করতেছি, যতই মামলা আসুক হামলা আসুক, আমরা ডুয়েটিয়ানরা কোনোভাবেই আমাদের দাবি থেকে পিছপা হব না। আমাদের দাবিতে আমরা স্পষ্ট করছি যে আমাদের ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই আমাদেরকে ভিসি নিয়োগ দিতে হবে। বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশ নিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। বিকেলে মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন বিরাজ করছে উৎসবের আমেজ। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকে দ্রুত সময়ের মধ্যে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশ তিস্তার পানি চায় এবং পানির প্রশ্নে সবাই একতাবদ্ধ। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের যে জনরায় সেটা আপনি বাস্তবায়ন করে দেন, আপনিও ভালো আমরাও ভালো। আর যদি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা বলছি তাদেরকে লাল কার্ড দেখাবো। এই সরকার থাকতে পারবে না। এবং আমাদের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, আমাদের বর্ডার আমাদের সিকিউর করবো আমরা ইনশাআল্লাহ। এবং আমরা আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে সেগুলোতে যাবো ইনশাআল্লাহ। পশুর হাটে দালালের দৌরাত্ম্য সহ নানা ঝামেলা এড়াতে এবার খামার থেকে গরু কিনছেন অনেকে। কোরবানি বাজার ধরতে গরু ছাগলের পাশাপাশি অনেক খামারে পালন হয়েছে উট, দুম্বা ও মহিষ। আর বড় আকারের গরু বিক্রির জন্য ঢাকার হাটগুলো শুরু হওয়ার অপেক্ষায় খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। সাতক্ষীরায় ছোট বড় প্রায় ১৩,০০০ খামারে কোরবানির পশুপালন হয়েছে। গত কয়েক মাসে গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচও বেড়েছে। তবে ভারত থেকে গরু না আসায় এবছর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বেশি গরুর দামও যদি আমরা না পাই তাহলে আমরা খামারিতে লসগ্রস্ত হবই। ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের বাংলাদেশের খামারিরা বেশি যাবে, আমরা ভালো দাম পাবো। ঢাকার হাটে পশু বিক্রির প্রস্তুতি নিয়েছেন মেহেরপুরের খামারিরা। স্থানীয় বাজারে বড় আকারের পশুর চাহিদা কম থাকলেও ঢাকার হাটে ভালো দামের আশা তাদের। স্থানীয় হাটে যদি ভালো দাম না পাই তো ট্রাকে করে গরু ঢাকায় নিয়ে যায় বিক্রি করে। যশোরে গরু ছাগলের পাশাপাশি উট, দুম্বা ও মহিষ পালন করেছেন খামারিরা। পশুর হাটে দালাল সহ নানা ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে খামার থেকে গরু ছাগল কিনেছেন। গরুটা কিনে যায় রাখবো, শহরে সে পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়ে আর কি গরু কিনলাম, যে যেই বাসার খামার থেকে কিনলাম ওইখানে রাখছি, ঠিক ঈদের আগের দিন ওরা আমার গরু পৌঁছে দেবে। পশুর মাংস নিরাপদ রাখতে জেলার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করছেন, জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সেসব খামারিদেরকে পরামর্শ দিয়েছি শুধু দাদার খাদ্যের উপর নির্ভরশীল করলে হবে না, যেন তারা কাছাকাছি দিয়ে গরুটি হৃষ্টপুষ্ট করেন। কাছাকাছি দিয়েই গরু হৃষ্টপুষ্ট করলে খাবারের দাম কম পড়ে এবং গরুর খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। মাদারীপুরে কোরবানি উপলক্ষে ৭০,০০০ গবাদি পশুর প্রস্তুতি রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক খামারেই আগেভাগে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলার চাহিদার চেয়ে ৩০% বেশি পশু প্রস্তুত রয়েছে। লালন পালন খরচ বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো খাদ্যের দাম। নীলফামারীতেও হাটের ঝামেলা এড়াতে খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা। দেখে শুনে ভালো মানের গরু কিনতে খামারেই বেশি সুবিধা বলছেন তারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কোরবানির পশুর হাট নিয়ে জানাতে নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের সর্বশেষ তথ্য জানাবেন এবং হাটে কি পরিমাণ পশু এসেছে? কুরবানির ঈদকে সামনে রেখে বেশ জমে উঠেছে নীলফামারী জেলার পশুর হাটগুলো। জেলার সবচেয়ে বড় পশুর হাট জেলাপিল হাট সহ অন্যান্য হাটগুলোতেই আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন খামারিরা গরু ছাগল নিয়ে আসছেন এবং বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়ছে। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট ঝেলাপির হাটে। আর এই হাটটি নীলফামারী জেলার প্রাণকেন্দ্র হওয়ার কারণে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম একটু বেশি। এই হাটটিতে আমরা দেখতেছি যে 50,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত গরু বিক্রি হচ্ছে। তবে দেশি জাতের মাঝারি গরুর চাহিদাই বেশি বলে আমাদেরকে জানাচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। আমরা এই হাটে এসে দেখতে পেয়েছি যে হাটের বেশ শৃঙ্খল পরিবেশে গরু কেনা বেচা হচ্ছে। এখানে আসা ক্রেতারা আমাদেরকে জানিয়েছে যে এখন সামনে আরো দুটো হাট বাকি রয়েছে, যে কারণে আজকে খুব বেশি সেভাবে জমে না উঠলেও কেনা বেচা বেশ ভালোই হচ্ছে। এটি আসলে নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট হওয়ার কারণে সাধারণ সময়ে এখানে হাজারেরও বেশি পশু বিক্রি হয়। তবে কুরবানির ঈদকে সামনে রেখে এই সংখ্যাটা কয়েক গুণ বৃদ্ধি পায়। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য অনুসারে আমরা যেটা জানতে পেরেছি, এবছর এই নীলফামারী জেলায় চাহিদা রয়েছে 1,32,000 পশুর। সে তুলনায় পশু প্রস্তুত করা হয়েছে 1,82,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে যে চাহিদার তুলনায় অন্তত 50,000-এরও বেশি প্রস্তুত রয়েছে, যে কারণে ক্রেতারা দেখে শুনে পছন্দের গরু ক্রয় করতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রয়েছে। অপরদিকে পশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরাও কাজ করছে। অপরদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের টিম কাজ করছেন। তো এখানে আসা ক্রেতা বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি দামের ব্যাপারে। মোটামুটি ক্রেতারা বলছেন যে দাম তারা কিছুটা বেশি, অপরদিকে বিক্রেতা বলছেন যে যে হারে গোখাদ্যের দাম বাড়ছে সে তুলনায় তারা খুব বেশি লাভবান হতে পারছেন না। তো নীলফামারী জেলার সবচেয়ে বড় পশুর হাট ঝেলাপির হাট থেকে পশুর কুরবানির পশু ক্রয় বিক্রয়ের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরফিনুল, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জ যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে হাটের প্রস্তুতি কেমন দেখছেন এবং বিগত বছরের তুলনায় পশু ও দামের পার্থক্য কেমন দেখছেন? দেখুন, চাঁপাইনবাবগঞ্জের যে পশু হাটগুলো রয়েছে সেই পশু হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা। তারা যেটি বলছেন যে খাসি বা ছাগল এরই মধ্যে ছোট যে পশুগুলো রয়েছে সেগুলো বিক্রি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন মূলত জমে উঠেছে গরুর হাট। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, চাঁপাইনবাবগঞ্জের শহরের একদম পাশেই যে হাটটি রয়েছে বটতলা হাট, সেই বটতলা হাটে রয়েছে আমরা এই মুহূর্তে। এবং এখানে আমরা যেটি দেখেছি যে প্রচুর গরুর সরবরাহ রয়েছে এবং এই গরুগুলো একেবারে দেশি গরু বলে আমাদেরকে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। আপনাকে একটু বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ যেহেতু সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে অনেকেই আশঙ্কা করেছিলেন যে ভারত থেকে যদি গরু আসে তাহলে আসলে এই দেশি গরুর ব্যবসায়ীরা বা দেশি যারা খামারি রয়েছেন তারা ক্ষতির মুখে পড়বেন। তবে এখন পর্যন্ত আসলে হাটগুলোতে ভারতীয় কোনো গরু দেখা যাচ্ছে না এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে একেবারে দেশি গরু দিয়েই আসলে এই কোরবানির চাহিদা মেটানো সম্ভব হবে এবং এই দেশি গরুতেই আসলে বাজারের মধ্যে জমজমাট হয়ে উঠেছে। আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রেখে, আমরা চাঁপাইনবাবগঞ্জের যে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা যেটি বলছেন যে প্রায় 30% অতিরিক্ত পশু রয়েছে, যেটি কোরবানির চাহিদা হিসাবে ধরা হয় তার চেয়ে অতিরিক্ত 30% পশু রয়েছে এবং এই পশু তারা হচ্ছে যে এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাইরে পাঠানোরও প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমরা আসলে হাটে আসার পর হাটের যে পরিবেশ এটা জানার চেষ্টা করেছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকে। ক্রেতা বিক্রেতা উভয়ই আসলে এটা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে হাটের পরিবেশ ভালো রয়েছে, এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে, এছাড়াও হাটের ইজারাদার সহ প্রশাসনিক যে কর্মকর্তারা রয়েছেন সাধারণত তদারকির জন্য। এর পাশাপাশি আরও একটি বড় সমস্যা থাকে হাটে, এটি হচ্ছে জাল নোটের বিষয়টি, সেটি শনাক্ত করার জন্য আসলে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রাণী সম্পদ বিভাগের একটি মেডিকেল টিম রয়েছে, যেখানে আসলে যে পশুগুলো হাটে তোলা হয়েছে সেই পশুগুলোর
স্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। সব মিলিয়ে আসলে এর মধ্যে হাটের যে অবস্থা বলতে গেলে একদম জমে উঠেছে হাটের পরিবেশ। আপনাকে যদি আরো একটু বিষয় বলে রাখি, আমরা এসে আসলে জানার চেষ্টা করেছিলাম ক্রেতা বিক্রেতার কাছে যে আসলে কোন ধরনের পশুর বা কোন ধরনের গরুর আসলে চাহিদা বেশি। আমাদেরকে যেটি বলা হয়েছে যে মাঝারি ধরনের যে গরু রয়েছে সেটির চাহিদা বেশি, এবং এই মাঝারি ধরনের গরুই আসলে হাটে বেশি সরবরাহ রয়েছে। এছাড়াও কিছু বড় গরু রয়েছে এবং ছোট সাইজের গরুও রয়েছে। আপনাকে যদি বলি, এখানে 60,000 টাকা থেকে শুরু করে 3 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে গরুর দাম, এবং এই দাম দর করে আসলে ক্রেতা বিক্রেতারা পশু কিনছেন। আপনি যে প্রশ্নটি করছিলেন যে পশুর দাম গত বছরের তুলনায় বেশি, আমাদেরকে যেটি বিক্রেতারা বলছেন যে আসলে গত বছরের চেয়ে পশু লালন পালনে খরচ বেশি হয়েছে, সেই তুলনায় আসলে কিছুটা দাম গত বছরের চেয়ে বেড়েছে, তবে এটি আসলে একেবারে অনেক বেশি নয় এবং একটা সন্তোষজনক অবস্থাতেই দাম রয়েছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশুর হাটে সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে পতেঙ্গায় জেট ফুয়েল, ডিজেল সহ 17,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পতেঙ্গার চেয়ারম্যান ঘাটা এলাকার একটি গুদামে জ্বালানি তেল আনলোড করার সময় একটি গাড়ি সহ তেলের ড্রাম জব্দ করা হয়। অবৈধভাবে মজুত করা এসব তেল কালোবাজারে বিক্রি হতো বলে ধারণা করা হচ্ছে। অভিযানে জেট ফুয়েল বহনকারী পদ্মা অয়েলের একটি জ্বালানিবাহী গাড়িও জব্দ করা হয়। গত 27 মার্চ একই স্থানে 6,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছিল। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ বৃদ্ধি করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যারা এই ধরনের কালোবাজারের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ঢাকা থেকে উত্তরাঞ্চলে ঈদযাত্রায় দুশ্চিন্তার কারণ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীর গতিতে দুর্ভোগ বলছেন চালক ও যাত্রীরা। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও সেতু বিভাগের। গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের নির্বিঘ্নে গাড়ি চললেও বিপত্তি এরপরেই শুরু। ফ্লাইওভারের কাজ চলায় এ অংশে সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যানবাহনের জট। ঈদযাত্রায় যানবাহন কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের শঙ্কায় চালকরা। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এজন্য সেখানেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীর গতিতে দুর্ভোগ বলছেন চালকরা। যানজট বেজে থাকে, বারবার রাস্তা ভালো আসি মানে এলাকা যা জাম্পুর পড়ে থাকি, কষ্ট না। আমরা দেখতেছি সে কাজগুলো ওভাবেই চলতেছে, ধীর গতিতে কাজ, কারণ ঠিক মতো কাজ করলে আমরা আরো আগে এলে ক্লিয়ার হয়ে যেত সামনে একটা। তবে ভোগান্তি কমাতে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস সেতু বিভাগের। পাশাপাশি ঈদযাত্রায় যানজট এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বর্ষাকালটা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের হবে যদি ওই সময় বৃষ্টি নামে, এবং আমরা ইতোমধ্যে যেসব জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আমরা মেরামত করতেছি। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে রাখতে মহাসড়কের 65 কিলোমিটার এলাকার দায়িত্বে থাকবেন 8 শতাধিক পুলিশ। সেই সঙ্গে সড়কের নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা থাকে বেশি এবং লোকজন কিন্তু আপনার রাস্তায় দাঁড়ায় থাকে। যখন আপনার বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে তখনও কিন্তু রাস্তাটা একটু স্লো হয়ে যায়। তো এইসব স্থানে কিন্তু আমাদের পিকেট থাকবে। যমুনা সেতুতে প্রতিদিন অন্তত 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। ঈদ উৎসবে তা 50,000 ছাড়ানোর রেকর্ড রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এমন পরিস্থিতিতে মহাসড়কে যাতায়াতকারীদের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে এবং জানাবেন আসন্ন ঈদযাত্রায় যানজট এড়াতে কী ধরনের বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? বিশেষ ব্যবস্থা বলতে আসলে এই মুহূর্তে তো আর সড়কের প্রশস্ততা বাড়ানো সম্ভব না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এলাঙ্গাতে এই যে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, যে কারণে রাস্তার প্রশস্ততা কমে গিয়েছে। দুটি গাড়ি একসাথে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পাশাপাশি যেতে পারছে না, গতি কমিয়ে দিতে হচ্ছে। তো এখন তো 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। এই যানবাহনের সংখ্যা যখন 40-50 হাজার ছাড়িয়ে যায় তখন কিন্তু এই গাড়ির লম্বা সারি, যেটা আমরা 40-45 কিলোমিটার পর্যন্ত যানজটের চিত্র দেখেছি। আর আপনি জানতে চেয়েছিলেন যে কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়। অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয়। আমরা টানা
18 ঘন্টা এই মহাসড়কে মানুষজনকে এখানে থাকতে দেখেছি, যানজটে থাকতে দেখেছি, বিশেষ করে নারী এবং শিশু এবং বৃদ্ধদের তাদের দুঃখ দুর্দশার শেষ থাকে না যখন যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মহাসড়কের এই অংশটা যেভাবে আছে এতে 8 শতাধিক পুলিশ মোতায়েন থাকবে, যাতে যান চলাচল যদি সুশৃঙ্খল রাখা হয়, যানবাহনগুলি যদি যত না থামায় এবং লক্কর গাড়িগুলি যদি মহাসড়কে বিকল হয়ে না পড়ে, তাহলে যান চলাচল তারা স্বাভাবিক রাখতে পারবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। তিনি যেটা বলেছেন যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে যানবাহনের যে শৃঙ্খলা রয়েছে সেই শৃঙ্খলা তারা ঠিক রাখার জন্য চেষ্টা করবে। আমরা কথা বলেছিলাম সেতু কর্তৃপক্ষের যিনি এই সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে। তিনি যেটা বলেছেন যে আগামী ডিসেম্বরের মাঝে এই কাজটি শেষ হবে, এই কাজটি শেষ হলে তখন মানুষ নির্বিঘ্নে যেতে পারবে। তবে এখন তিনি যেটা বলছেন যে 4 লেন প্রকল্পের মূল কাজ শেষ না হলেও সার্ভিস লেনের কাজটা শেষ হচ্ছে, যে কারণে 4 লেনে পুরোপুরি সুবিধা না পাওয়া গেলেও সার্ভিস লেন দিয়ে এবং আরেক পাশে আরেকটি লাইন আছে, মোটামুটি 4 লেনের কাছাকাছি সুবিধাটা পাওয়া যাবে। তারা যেটা বলছে যে এলেঙ্গা কেন্দ্রে কিছুটা ভোগান্তি হতে পারে, তো সেই বিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং তারা যেটা আশা করছে যে এলাকাতে যে জায়গায় বাসগুলি থামে সেই বাস থামার জায়গাটি 500 মিটার ডাউনে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে গেলে এলাকার যে জায়গাতে শুরু হয়েছে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ সেখানে একটু জায়গা পাওয়া যাবে, তখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক তারা রাখতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিভিন্ন দপ্তরের। টাঙ্গাইল মহাসড়ক থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নওগাঁয় বাস চালককে মারধরের জেরে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সকাল 9টার পর থেকে শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, গত রাতে ঢাকা থেকে আসা একতা পরিবহনের একটি বাস পার্কিংয়ের সময় চায়ের দোকানে থাকা কয়েকজন যুবক চালককে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার দাবিতে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহীন। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। নতুন ভিসি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য, পরিকল্পনা ও এর ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান মিঠুর সভাপতিত্বে সভায় বিভিন্ন গণমাধ্যমে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির অবৈধ স্থাপনা অপসারণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর সহ মোট 22টি স্থানে স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। সওজ কর্মকর্তারা জানান, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সোজা করার লক্ষ্যে জমি অধিগ্রহণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সেসব জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠে। সকাল থেকে আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে এক্সকেভেটর দিয়ে সেসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং উচ্ছেদকৃত মালামাল ঘটনাস্থলেই নিলাম করা হয়। অভিযানে সওজের খুলনা বিভাগীয় স্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার চরাঞ্চলে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে নষ্ট হয়েছে 4 শতাধিক ঘরবাড়ি। গভীর রাতে সদর ও ফুলছড়ি উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে কামারজানির খাটজানি চর এবং ফজলুপুরের বুলবুলির চর ও চর চৌমোহনী এলাকায় অসংখ্য গাছপালা উপড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের ও বসতভিটার। ঘর ভেঙে যাওয়ায় চরম বিপাকে চরাঞ্চলের বাসিন্দারা। ক্ষতিগ্রস্তরা জরুরি ভিত্তিতে খাদ্য, চিকিৎসা এবং ঘর মেরামতের টিন বা পুনর্বাসন সহায়তা চেয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। দ্রুতই তাদের সহায়তা দেওয়া হবে। দেশের বিভিন্ন জেলায় একযোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা। রাজশাহীতে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালিয়া থানা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
নেত্রকোনার সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে নাগরিকদের সুবিধার্থে বসানো হয়েছে সেবা বুথ। এদিকে খাগড়াছড়িতে সদর উপজেলা সম্মেলন কক্ষে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ফরিদপুরে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের নেতৃত্বে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ে মেলার উদ্বোধনের পাশাপাশি শিবগঞ্জ বাফার গুদামের জন্য জমি অধিগ্রহণে 36 জন মালিকের হাতে 35 লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া নড়াইলে 10টি স্টলের মাধ্যমে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নামজারি, খতিয়ান ও অনলাইন খাজনা প্রদান সহ তাৎক্ষণিক বিভিন্ন ভূমি সেবা দেওয়া হচ্ছে। মূল্য সংক্রান্ত জটিলতায় 18 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। সকাল থেকে বন্দরে পাথরবাহী ভারতীয় ট্রাক প্রবেশ শুরু হয়েছে বন্দরে। সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, আগে পাথর আমদানি করতে প্রতি টনের জন্য $13 এলসি করতেন আমদানিকারকরা, কিন্তু গত 30 এপ্রিল থেকে ভারতীয় রপ্তানিকারকরা $15 দাবি করেন। এ কারণে পাথর আমদানি বন্ধ করে দেন বাংলাদেশি ব্যবসায়ীরা। গতকাল সোমবার দুই দেশের ব্যবসায়ীদের ভার্চুয়াল বৈঠকে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য $14 নির্ধারণ করা হয়। এতে দুই দেশের ব্যবসায়ীরা সম্মতি দিলে মঙ্গলবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সঙ্গে থাকার জন্য